তিলে তিলোত্তমা। সুকন্যা কথা দিলে কথা রাখতেও জানে, তাই আগের দিন ঠিক যেখানে আমরা শেষ করেছিলাম আজকে ফিরছি সেই জায়গায়। তার আগে দেখে নিই আগের দিনের একটু কিছু ঝলক। আমার জ্যাঠামশাই, বাবা, কাকা প্রত্যেকেই রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। আমাদের বাড়ির বৈঠকখানার ঘরটাই কিন্তু ছিল পার্টি অফিস। স্কুলের পর পড়াশোনা শেষ করে তখন সেখানেই থাকা। বহু বিদগ্ধ মানুষকে তখন দেখেছি। ট্রান্সপোর্ট মিনিস্টার ছিলেন শঙ্কর ঘোষ মহাশয়, এবং আমি দেখেছি আমার জ্যাঠামশাইকে বা অন্যান্য যারা সঙ্গে ছিলেন, আজকের অনেকে নেই আবার অনেকে আছেন, যারা মানুষের জন্য কাজ করতেন। এইভাবে আমার রাজনীতির দিকে আকর্ষণ। 2015 সালের পৌরসভা নির্বাচনে আমি এখান থেকে বিজেপির আসনে লড়ি। আজকের সেকেন্ড টার্ম আমি এখানের তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর, এবং আমি তার জন্য ডেফিনেটলি এই অঞ্চলের মানুষ যারা আমাকে ছোট থেকে বড় হতে দেখেছেন বা নতুন প্রজন্ম যারা বড় হচ্ছে তারা দেখছে যে আমার একটাই মোটো ছিল। আমি নির্বাচনের সময়ও বলেছিলাম যে কে কোন দল করে আমার কাছে এটা বড় নয়, আমার কাছে বড় হচ্ছে আপনারা এই অঞ্চলের মানুষ, আপনাদের আমি প্রতিবেশী হয়ে থাকতে চাই। এই যে ভালো কাজগুলো, এই যে মানুষের পাশে দাঁড়ানোর কাজগুলো, এই জায়গার তো কোনো বিকল্প নেই। আমরা তো কিছু পাওয়ার আশায় করিনি, আমরা মানুষকে এই সহযোগিতাটা করার জন্য করেছি। সুতরাং সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমার মনে হয় যে দিস ইজ হোয়াট পলিটিক্স ইজ। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন পলিটিক্স করলে মানুষকে নিয়ে পলিটিক্স করো। মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় বলে যে তোমার পলিটিক্স এটাই হওয়া উচিত যে মানুষের চোখের জল মুছিয়ে দেওয়া। আমি সেই কাজটাই করি। আমি ফার্মলি বলতে পারি যে আই ডু দ্যাট। যেটা উনি বলেন, যেটা ববিদা বলেন যে দেখবি না কে কি, কারোর যদি জলও কষ্ট থাকে তার জলটা এনে দেওয়া তোর দায়িত্ব। সেই কারণে তোকে আশীর্বাদ করেছে মানুষ, সেই কারণে আমরা আছি, বল। অ্যান্ড দিস ইজ হোয়াট আই এম ডুইং। সেই জন্যই মানুষ আরও বিশ্বাসটা বাড়ছে, এবং বিশ্বাস বাড়তে বাড়তে মানুষ মনে করে যে আমরা হয়তো সব করে দিতে পারি। তা তো নয়, আমি একজন নিমিত্ত কাউন্সিলর মাত্র। এটা ছোটোখাটো কাউন্সিলর একটা জায়গার, কিন্তু আমি চেষ্টা করি। কিন্তু আশ্বাসের জায়গা তো বটে। অ্যাবসলিউটলি। আশ্বাস বা বিশ্বাস তখনই জন্মায় যখন মানুষ উপকৃত হয়, মানুষের মুখে মুখে এটা প্রচারিত হয়, এবং মানুষ সেই জায়গা থেকে বিশ্বাস করেন, মানুষ সেই জায়গা থেকে আসেন, আবদার করেন। ওই যে বললাম সবসময় যে সেটা সফল হয় তা নয়, কিন্তু অ্যাটলিস্ট তার জন্য গিয়ে বলা, তার পাশে গিয়ে দাঁড়ানো, আমার মনে হয় এর থেকে বড় জিনিস আর কিছু হতে। দাদা, এত কর্মব্যস্ততা, সারাদিনের এই যে কর্মযজ্ঞ চলে বলতে পারি আমরা, এর মাঝেও সকাল থেকে পরিবারের সঙ্গে কিভাবে সময় কাটান, বা আপনার কীরকম ব্যক্তি জীবনটা, আপনার ব্যক্তিগত রুচি, ভালো লাগা, প্রিয় খাদ্য বা কোনো কিছু যদি শখ থেকে থাকে, মানুষ হিসেবে বাবাইদাকে আমরা কিভাবে চিনব? মানুষ হিসেবে বাবাইদাকে কিভাবে চিনবেন এটা বলা কঠিন, কারণ এটা তো মানুষই ঠিক করবে যে কীরকম। আমি আপনার প্রিয় রং, প্রিয় শখ, প্রিয় খাবার বা প্রিয় টিম ইত্যাদি জানতে, বা প্রিয় খেলা। টিম তো একটাই, মোহনবাগান। রং নীল পছন্দ করি, হলুদও পছন্দ করি। খাদ্যরসিক বলতেই পারেন, কিন্তু বাঙালি খাবার দাবার না, চাইনিজ বা। দেখুন, আমি এক কথায় বললে লোহা, ছানা বা পনির ছাড়া মোটামুটি সব কিছুই খেতে পছন্দ করি, কিন্তু খুব স্পাইসি অ্যাভয়েড করি। আর এখন একটু ফ্যাটি খাবার দাবারটাকে অ্যাভয়েড করছি। বাইরের খাবার, ফাস্ট ফুড খেতে ভালো লাগে,
কিন্তু এখন ভয় লাগে। যেরমভাবে দেখছি যে আফটার 40s জীবনের দাম নেই, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে একটু তেল মশলা এই ব্যাপারটাকে আমার পরিবারের সবাই এটার ওপরে আমরা একটু বেশি করি, কারণ আমরা খুব একটা বেশি তেল বা স্পাইসি, কারণ বাড়ির গৃহকর্ত্রী সেই তো সমস্ত ব্যাপারটাই দেখে, এবং ট্রুলি স্পিকিং আমার সমস্ত জিনিসটা বৌদি দেখে। সুতরাং সমস্তটাই তার গাইডেন্সে এবং তার সাহায্যে, তার পাশে দাঁড়ানোর সেই জায়গাটা ডেফিনেটলি আমায় উদ্বুদ্ধ করে। হ্যাঁ, ফ্যামিলি, পরিবার ডেফিনেটলি আমি হয়তো অনেকাংশে তাদের ডিপ্রাইভ করি, কারণ আমাকে খুব কম সময় পায় তারা। এটা একটা আক্ষেপের জায়গা যে আমি হয়তো চেষ্টা করলেও কোনো মানে হয়তো চেষ্টা করছি দেখে, কিন্তু এমন একটা কিছু হয়ে গেল, বেরিয়ে যেতে হলো। স্বাভাবিক কারণে তারাও একটা মেন্টালি তারা প্রিপেয়ার করেছিল, কিন্তু আলটিমেটলি সেটা হলো না। তো একটা রাগের জায়গা তো হয়, জায়গাটাও নিশ্চয়ই এত দিনে তৈরি, কিন্তু সমস্ত জিনিসটাই তো আন্ডারস্ট্যান্ডিং নিশ্চয়ই আছে। সেই জায়গাটা আছে বলেই আজকের এতখানি পর্যন্ত আসতে পেরেছি, যেইটুকু এসছি তার জন্যই এসছি বৌদির। কিন্তু এর সঙ্গে সঙ্গে সব কিছুর মধ্যেই ওই যে দিদিও বলে না, একটু রাগ ঝগড়া না হলেও তো আবার ভালোবাসাটা বাড়ে না, সুতরাং সেটাও আছে। তো সব কিছু মিলিয়ে মিশিয়ে খেলতে ভালোবাসি, সব খেলাই খেলতে ভালোবাসি। ফুটবলটা একটা প্রাণের খেলা, এখনও খেলি, এখনও বল দিয়ে দিলে আমি নাচিয়ে দেবো 100 বার। তো যে কোনো ইনোভেটিভ আইডিয়াস আই অলওয়েজ অ্যাকসেপ্ট ইট, প্রোভাইডেড ইফ আই এম কনভিন্সড। আমি সেটা সবসময় আমি আমার যে কোনো ফেসবুক লাইভ বলুন বা যাতেই বলুন, আমি সবসময় বলি যে কাম আপ উইথ ইনোভেটিভ আইডিয়াস সো দ্যাট এরিয়াটাকে আরও সুন্দর করে আরও ডেভেলপ করতে পারি। কারণ এই যে জায়গাটায় আমরা, ভবানীপুরের এটা হার্ট অফ দ্য সিটি, এবং এই জায়গায় দাঁড়িয়ে ডেভেলপমেন্টের বেশি সুযোগ নেই, ওয়ারেজ যেখানে আন্ডার ডেভেলপড জায়গা সেটাকে ডেভেলপ করতে অনেক বেশি সুবিধে, ইজি। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে তার মধ্যে থেকেই আমি মনে করি প্রধান লক্ষ্য আমার সেটা হচ্ছে যে মানুষের পাশে থেকে মানুষের যাতে কোনো অসুবিধে না হয়, সেটা আমার ফার্স্ট অ্যান্ড প্রাইমারি লক্ষ্য, এবং উইচ আই ডু। এবং ন্যূনতম যে জিনিসটা দরকার, জল আর এক নাম জীবন, এটার যেন কোনো অভাব না থাকে, সেটা বলতে নেই। টাচ উড, আই এম কিপিং মাই ফিঙ্গার ক্রস, আমার এখানে নেই। আমার এখানে কোনো বুস্টিং পাম্পিং স্টেশন নেই, বাট স্টিল আমার এখানে সেরকম কোনো প্রবলেম নেই জলের। প্রত্যেকটা বাড়িতে তারা জল, যথাসাধ্য জল পান, এবং বহু জায়গায় বহু মানুষ বলেন যে আমরা যেভাবে লাইন করে রেখেছি এটা ডেফিনেটলি ওয়াটার ডিপার্টমেন্টের কৃতিত্ব। যেভাবে আমরা সমস্ত জায়গাটা সাপ্লাইটা করে রেখেছি, বা আগামী দিনের জন্য পরিকল্পনা মাফিক যে জিনিসগুলো করে রাখা আছে, সেখানে মানুষের কোনো অসুবিধার জায়গা নেই। আলো আমার এটা আমার একটা জায়গা যে যেখানে অন্ধকার আছে সেখানে দুষ্কৃতিকার্য কাজকর্ম হয়, সেই জন্য আমার অঞ্চলের কোনো জায়গায় লাইটেড নয় এরকম কেউ বলতে পারবে না। নিশ্চয়ই প্রতিটা জিনিসের ক্ষয় হয়, লাইট জ্বলতে জ্বলতে কেটেও যায়। আমি খবর পেলে সঙ্গে সঙ্গে যে কোনো প্রবলেম আমি কোনোদিনও ফেলে রাখি না, কারণ আমি বিশ্বাস করি প্রবলেম যদি আমি অ্যাড্রেস না করি, প্রবলেম যদি আমি এড়িয়ে যাই, তাহলে কিন্তু সেটা আরও বড় হয়ে ক্রিপ আপ করবে আমার ওপরে। সুতরাং আমি শুনতে পেলে সঙ্গে সঙ্গে, নট ইভেন আমি সঙ্গে সঙ্গে কাজটা করে দেওয়ার চেষ্টা করি। দাদা, সামনেই আসছে বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। দুর্গাপুজোকে নিয়ে কি প্ল্যান করেছেন? দুর্গাপুজো আমার অঞ্চলে অ্যারাউন্ড 13টি পুজো হয়। প্রতিটা পুজোর সঙ্গে আমি যুক্ত, এবং আমার সেখানেও মোটো হচ্ছে আমার এলাকার পুজোগুলো যদি একটু বড় বড় ভালো হয়,
প্রতিটা পুজোই ভালো, কিন্তু আরও বেশি কালারফুল, আরও বেশি ইনোভেটিভ, আরও বেশি আর্টিস্ট দিয়ে করলে, বা যাদের সাবেকি পুজো তারা আরও বেশি একটু গর্জাস করে করলে, তাহলে মানুষের ফুটফলটা অনেক বেশি হয়। মানুষের একটা স্বভাব, আমাদেরও স্বভাব এরকম, মানে আমরাই তো ভাবি আমরাই প্যান্ডেল লপিং করি, মানুষ চায় কি একটা জায়গায় গিয়ে আমি অনেকগুলো পুজো দেখবো। এই ধরুন আপনি যদি এই যে আলিপুর সার্বজনীন দেখতে যান, তাহলে ওখানে গিয়েই আপনি চলে যাবেন হচ্ছে অরূপ বিশ্বাসের পুজো, অরূপদার পুজো, সুরুচি, ওটার থেকেই আপনি চলে আসবেন চেতনা অগ্রণী, ওখান থেকেই আপনি চলে যাবেন ৬৬ পল্লী, ওখান থেকেই আপনি চলে যাবেন বাদামতলা আসার সঙ্গে, সেখান থেকেই চলে যাবেন আপনি দেশপ্রিয় পার্ক, সেখান থেকেই মাঝখানে ৬৪ পল্লী, তারপরে চলে যাবেন আপনি ত্রিধারা, ওখান থেকে চলে যাবেন এই আমাদের সমাজসেবী বালিগঞ্জ কালচারাল। তো অর্থাৎ একটা লাইনে অনেকগুলো ঠাকুর দেখতে পাই। ঠিক সেরকমভাবে যখন ভবানীপুরে ঢুকবে, তখন এখান থেকে শুরু করে ভবানীপুর চক্রবেড়িয়া সার্বজনীন, ভবানীপুর স্বাধীন সংঘ, রায় স্ট্রিট, ২২ পল্লী, এখান থেকে অবসর, এখান থেকে ৭২-এর পুজোটা যেটা হয় ওইটা বাবু সন্দীপ রঞ্জন বক্সির সেই পুজোটা, গোলমাটের পুজো, ঐকতান, বাবুদার বোধহয় ঐকতান। তো সুতরাং এই রকমভাবে মানুষ চায় একটা অনেকগুলো পুজো দেখতে পাবে, একটা জায়গায় গিয়ে একটা আইসোলেটেড স্ট্যান্ডঅ্যালোন পুজো দেখার থেকে যেখানে অনেকগুলো পুজো পাবো সেই জায়গাটায় যেতে পছন্দ করে। তো সেই জন্য আমার মোটো এটা যে একটু সকলকে বুস্ট আপ করা, সবার পাশে গিয়ে দাঁড়ানো, এবং পুজোটাকে আমার বিশ্বাস ভবানীপুরে প্রচুর মানুষ আসবে। চক্রবিড়িয়া তো খুব ভালো করছে, ভবানীপুর স্বাধীন সংঘও খুব সুন্দর পুজো করছে, ৭৫ পল্লীও ভালো করছে। তো সব কিছু মিলিয়ে মিশিয়ে আই ডু বিলিভ দ্যাট এবারে দুর্গা পুজো, ওই যে দিদি বলেন, ধর্ম যার যার নিজের নিজের উৎসব, সবাই আনন্দ করুক, হিন্দু মুসলিম শিখ ইসাই খ্রিশ্চান জৈন সবাই একসঙ্গে আনন্দ করব আমরা, এবং পুজো সবার মঙ্গলময় হয়ে উঠুক। এর সঙ্গে সঙ্গে ইউনেস্কোর যে খেতাব, সেটা ডেফিনেটলি ধন্যবাদ জানাবো ইউনেস্কোকে ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজের খেতাব দেওয়ার জন্য, এবং কৃতজ্ঞতা স্বীকার করব মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমি শুনেছি আপনি ভীষণ ভালো গান গান, যদি আমাদের দর্শকদের দুকলি কোনো গান শোনান। গান আমি গাই, আমি চেষ্টা করি, আমি ভালোবাসি। দু লাইন। আমি বাংলার গান গাই, আমি বাংলার গান গাই, আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাঁধি সুর, আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর। বাংলায় আমার জীবন আনন্দ, বাংলা প্রাণের সুর। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। দাদা, আপনার এই জনসেবা করার, বিপদে মানুষের পাশে দাঁড়াবার এই অদম্য উৎসাহের জন্য আপনি এবং আপনার টিমকে আমরা অনেক সাধুবাদ জানাই টাইপ টিভির গোটা টিমের পক্ষ থেকে। আশা করব আগামী দিনে আরও সুন্দর হবে আপনাদের এই পথ চলা, আরও মসৃণ হবে, এই কামনা করি ছোট্ট একটু সম্মান টাইপ টিভির পক্ষ থেকে। এনার কাছে জেনে নেব এই এলাকার কাউন্সিলরের সম্বন্ধে এনার প্রতিক্রিয়া।
বাবাইদা হ্যাজ অলওয়েজ বিন ভেরি হেল্পফুল অ্যান্ড আমি আগে চিনতাম না, বাট আমার একটা আইসক্রিম পার্লার আমি স্টার্ট করেছি ওনার ওয়ার্ডে, অ্যান্ড ফ্রম দ্য ভেরি ফার্স্ট ডে মানে সবসময় আমাকে সাপোর্ট করেছে, আর এতটাই সাপোর্ট করেছে যে আমি যখনই ফোন করেছি তখনই নিজের লোক পাঠিয়ে দিয়েছে যদি নিজে না আসতে পেরেছে, অ্যান্ড তারপরে মানে সবভাবে সাপোর্ট করেছে, আমি কীভাবে যে বলি। সো আই এম ভেরি গ্রেটফুল। তো আমি এখন যখন শিফট হচ্ছি এখান থেকে আমি চাই কি দাদা আমার পাশে থাকুক অ্যান্ড অ্যাজ অলওয়েজ আমাকে হেল্প করুক। এইটুকুনি বলতে পারি ৭০ নম্বর ওয়ার্ডের নাগরিক হিসেবে যে আমার অভিজ্ঞতা বা আমার দেখা, এটা বলা বাহুল্য যে অসীমবাবু বা বাবাই আমার দেখা শ্রেষ্ঠতম কাউন্সিলর কলকাতা কর্পোরেশনের। কেন বলছি তার কারণটা আছে, যে তাকে আমি অনেক ছোটোবেলা থেকে চিনি, সে আমার বন্ধুর মতন, প্লাস তার সান্নিধ্যে এসেছি, তার অনেক রকম প্রয়োজনে তাকে এতভাবে পেয়েছি যে আমার কাছে হয়তো শব্দটা খুব কম, বা আমার কাছে হয়তো কোনো বলার মতন জায়গা নেই যে সেই মানুষটা আজকে ৭০ নম্বর ওয়ার্ডে প্রত্যেকটা, বিশেষ করে কোভিড থেকে শুরু করে প্রত্যেকটা আপদে বিপদে, মানে অসীম বোস মানে বিপদের সাথী, এটা একটা ট্যাগলাইন বলতে পারেন এই বাবাই বা ৭০ নম্বর ওয়ার্ডের যিনি কাউন্সিলর। আজকে সারা ভারতবর্ষ না হলেও পশ্চিমবাংলা বা কলকাতা শহর আমি এইটুকুনি খুব গর্বের সাথে বলতে পারি যে ওনার যা অবদান এই ওয়ার্ডের ব্যাপারে সেটা অতুলনীয়, মানে এর থেকে বেশি হয়তো আমার কাছে আর কোনো বলার জায়গা নেই। আর আমরা চাই যে আমাদের অসীম আমাদের আরও বিগত 10-20 বছর এইভাবে আমাদের সাথে থাকুক। থ্যাংক ইউ। এবার আমরা স্যারের কাছে জেনে নেব জনপ্রিয় কাউন্সিলরের সম্বন্ধে ওনার ফিডব্যাকটা। নমস্কার। নমস্কার। আমার নাম অনির্বাণ ব্যানার্জি। আমি অসীম বা বাবাইয়ের ওয়ার্ডে আমি থাকি না, আমি কাছেই সাউথেই থাকি, কিন্তু বাবাইয়ের সঙ্গে আমার পরিচয় বিকজ বাবাই আমার খুব ক্লোজ বন্ধুর স্কুলের অ্যালুমনাই, সব হাটলিজের ছেলে ওরা, সেই সূত্রে আমি বাবাইয়ের সঙ্গে চেনা। আর তারপর আমরা যে কাজটা করি, অ্যাকচুয়ালি আমি একটা রেজিস্টার্ড এনজিও আছে আমাদের, আমি তার সঙ্গে জড়িত। MSSI এমন একটা অসুখকে নিয়ে ডিল করে যেটা হচ্ছে মাল্টিপল স্ক্লেরোসিস, একটা অটোইমিউন নিউরো ডিজিজ যেটা ইয়াং অ্যাডাল্টসদের এফেক্ট করে, এবং পুরো সেন্ট্রাল নার্ভাস সিস্টেম এবং স্পাইনাল কর্ডের অসুখ এটা, এবং আমাদের অনেক মানে নিজেদের মুভমেন্টসগুলো অনেক কিছু অ্যাফেক্টেড হয়। ইয়াং অ্যাডাল্টসদের এটা ধরা পড়ে, কেন ধরা পড়ে কেউ জানে না, কারণ হয় সেটাও অজানা। তো আমি এইটাকে নিয়ে গত 16 বছর ধরে লড়াই করছি, এবং আমাদের অনেক কিছুই যেগুলো আছে সেগুলো ইনভিজিবল সিমটমস, মানে চোখে দেখা যায় না, মানে আমায় দেখলে বলবেন এই তো দিব্যি আছে, কিন্তু ভেতরে কী আছে সেটা MRI ছাড়া বোঝা যায় না, ব্যাপারটা এতটাই। কিন্তু বাবাই উইথ হিজ ভেরি ভেরি হেল্পফুল অ্যাপ্রোচ, অ্যাটিটিউড, আমাদের অনেক কিছুতে বাবাই আমাদের সঙ্গে রয়েছে। কালচারাল প্রোগ্রামে আমাদের স্টুডেন্টদের নিয়ে আমরা ওয়াক করেছি অ্যাওয়ারনেসের জন্য, বাবাই সকাল থেকে আমাদের এই পার্কে আমরা করেছি অনেক কাজ। বাবাই হ্যাজ বিন অলওয়েজ এক্সট্রা হেল্পফুল টু আস, অ্যান্ড হি হ্যাজ অলওয়েজ, এই যা দরকার বাবাইয়ের দ্বার সবসময় খোলা। বাবা ইজ অলওয়েজ অসীম ভীষণ ভীষণ হেল্পফুল, জেম অফ আ পার্সন। আমার বাবাইকে নিয়ে কিছু বলা নেই, খুব ভালো ছেলে, ভেরি হেল্পফুল। তিলে তিলে তিলোত্তমা।